1990 সাল ছিল আমার প্রথম গল্প একটা জাতীয় পত্রিকায় ছাপা হলো। বিজ্ঞান বলুন, শিল্প, সংস্কৃতি, কবিতা, গল্প, উপন্যাস, আসলে চূড়ায় গেলে ওর সৌন্দর্যটা একই রকম। আমি যদি পদার্থবিজ্ঞান পড়তাম, আমার সাহিত্য কি আরেকটু ভালো হতো? দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতো। একটা বই আমার খুব পছন্দের, শিল্পের দায়, শিল্পীর দায়। শিল্পীর তো পারিবারিক দায় আছে, সামাজিক দায় আছে, প্রয়োজনে রাজনৈতিক দায় পালন করতে হয়। মানুষ শেষ পর্যন্ত শিল্পীকে চিনে তার শিল্পকর্ম দিয়ে। লেখার সময় শিশুর মতো সরল হয়ে যাওয়া, এইটি যিনি পারেন তিনি রূপকথা লিখেও অমর হয়ে যেতে পারেন। আপনি যত ক্ষুদ্রে যাবেন তত অচেনা হবে, যত ঊর্ধ্বে উঠবেন তত অচেনা হবে। আমরা এইটুকুই চিনতে পারি না, তাহলে এই অচেনাকে চিনব কবে? এই মুহূর্তে কি লিখছেন? যৎ সামান্য। এইটা আমি এখন পাণ্ডুলিপি তৈরি করছি। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিড টকের নতুন পর্বে। আজকে আমাদের এমন একজন অতিথি আছেন যার দীর্ঘ পরিচয়ের কোনো প্রয়োজন নেই। আপনারা যারা বইয়ের সঙ্গে আছেন, যারা নিয়মিত পড়েন, যারা প্রবন্ধ পড়েন, যারা গল্প পড়েন, যারা উপন্যাস পড়েন, তারা এক নামেই তাকে চিনবেন, আহমদ মোস্তফা কামাল। কামাল ভাই, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ ভাই। শুরুতেই একটা যেটা আমার মনে সবসময় প্রশ্নটা জাগে, যে আপনি তো পদার্থবিজ্ঞানে মাস্টার্স করেছেন, তারপর বুয়েট থেকে এমফিল, পিএইচডি ইত্যাদি। এর মাঝখানে লেখালেখি, আমাদের দেশে তো সাধারণত লেখালেখিকে একটু অপকর্মই, বাবা মাও বলে বাইরের বই না পড়তে, বাইরের জিনিস না লিখতে। আপনি কিভাবে সংযুক্ত হলেন? আমার সংযোগটা ঘটেছিল পদার্থবিজ্ঞান পড়তে শুরু করার আগেই। আমি যখন স্কুলে পড়ি তখন আমি তো বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, কিন্তু স্কুলে যেটা হয়, এই ম্যাগাজিন বের হয়, দেয়াল পত্রিকা বের হয়, ওখান থেকে আমার শুরু। খুবই অল্প করে শুরু, কিন্তু সেটা কি কবিতা? না, গল্প দিয়েই শুরু। একটা গল্প লিখেছিলাম, একটা প্রবন্ধ লিখেছিলাম। তা আমার যে শিক্ষক ছিলেন, বাংলা সাহিত্যের শিক্ষক, তিনি বলেছিলেন যে প্রবন্ধটা চলবে, আর গল্প নিয়ে তুই যদি লেগে থাকিস তাহলে তোর হবে এই লেগে থাকার কথা বলেছিলেন। তো আমি তারপরে লেগেই রইলাম, প্রচুর গল্প লিখতে লাগলাম খাতার পাতায়। তখন তো আমাদের কম্পিউটার ছিল না, খাতার পাতায় প্রচুর গল্প লিখতে লাগলাম, এবং আমি বোধহয় 4-5 বছর বোধহয় ওই সমস্ত জায়গায় লিখেছি, কিন্তু কোথাও প্রকাশ যে করা যায় এটাও আমি জানতাম না। তো ওটা করতে করতেই স্কুল পেরিয়ে, কলেজ পেরিয়ে, তারপরে বিশ্ববিদ্যালয়ে যখন এলাম, তো নটরডেম কলেজে যখন আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে এলাম, তো ওই কলেজে পড়তে পড়তে পদার্থবিজ্ঞান খুব ভালো লেগে গিয়েছিল। আমাদের শিক্ষক যিনি ছিলেন তিনি খুব সুন্দর পড়াতেন আর কি। তো সেই জন্য আমি সাবজেক্ট হিসেবে বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানই পড়তে চাইলাম, কারণ ওটা আমি খুব আনন্দ পেতাম পড়ে। কিন্তু ওই যে আবার লেখালেখি, পড়াপড়ি এগুলো চলছে, বই পড়া চলছে, এগুলি চলছে একই সাথে পাশাপাশি। তো যখন বিশ্ববিদ্যালয়ে এলাম, ভর্তি হলাম পদার্থবিজ্ঞান বিভাগে, এবং তখন মনে হলো যে আচ্ছা, আমি যে এত লিখছি একটু পত্রিকায় দিলে কেমন হয়, কিভাবে প্রকাশ করতে হয় এটা অবশ্য ঠিক জানি না, কিন্তু দেখি যে পত্রিকা যেগুলি বাসায় আসে সেখানে আবার ওই সাহিত্য পাতা বলে একটা ব্যাপার থাকে, সাময়িকী থাকে, ঠিকানা দেওয়া আছে। হ্যাঁ, ওখানে থাকে, ওখানে তার কেউ না কেউ তো এটা পাঠায় এবং ছাপা হয়। তা আমি ওইভাবেই একটা পত্রিকায় নিজেই একটা গল্প লেখা গল্প নিজেই নিয়ে গেলাম, এবং সেটা ছাপা হলো। তো সেটা বোধহয় 1990 সাল ছিল আমার প্রথম গল্প একটা জাতীয় পত্রিকায় ছাপা হলো। আজকের কাগজ না, এটি ছিল জনপদ নামে, দৈনিক জনপদ নামে একটা পত্রিকা। হ্যাঁ, তো এই ছিল আমার 1990 সাল থেকে যাত্রা শুরু। কিন্তু আমি যখন এটি শিখে গেলাম যে এটা আসলে পত্রিকায় কিভাবে লেখা দিতে হয়, তখন তো আমার অনেক লেখা জমা হয়ে গেছে। তো আমি তখন বিভিন্ন পত্রিকায় লেখা শুরু করলাম, এবং আমি 2-3 বছরের মধ্যে বাংলাদেশের তখনকার যে প্রথম সারির পত্রপত্রিকা ছিল, যেমন দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, দৈনিক বাংলার বাণী, দৈনিক সংবাদ, সাপ্তাহিক বিচিত্রা, এই প্রত্যেকটাতে আমি 1990 সাল থেকে 3-4 বছরের মধ্যে প্রত্যেকটাতে আমি লিখে ফেলেছি। তো লিটল ম্যাগাজিন তখন খুবই ওই চর্চাটা ছিল লিটল ম্যাগাজিন, কিন্তু আমার না তখনও ওই পরিচয়টা ঘটে ওঠেনি তাদের সঙ্গে। তো পরে যখন এই লিটল ম্যাগাজিন যারা করেন তাদের সঙ্গে যখন পরিচয় হলো,
সেখানেও লিখেছি। তা আমার ব্যাপারটা হলো এরকম যে আমি একদিকে পদার্থবিজ্ঞান পড়ছি, অন্যদিকে এটা করছি। তা আমার কাছে মনে হয়নি যে এই দুটোর মধ্যে খুব বেশি ফারাক আছে, মানে আমি ফিল করিনি, এটা অনুভব করিনি। আচ্ছা, বরং আমার কাছে এইটা উল্টোটা হয়েছে। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা ব্যাপার হলো যে যখন আপনি প্রচুর গাণিতিক সমীকরণ করতে হয়, জটিল জটিল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়, করে 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 তারপরে শেষ পর্যন্ত একটা সুন্দর ছোট্ট একটা ফলাফল বের হয়, এবং এই ফলাফলটা যখন ব্যাখ্যা করা হয় তখন সেটাকে আমার মিউজিকের মতো সুন্দর লাগে, কবিতার মতো সুন্দর লাগে। তখন আমি দেখলাম যে আসলে এই বিজ্ঞান বলুন, শিল্প সংস্কৃতি, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র, গান, সঙ্গীত, যে কোনো মাধ্যম বলেন না কেন, আসলে চূড়ায় গেলে ওর সৌন্দর্যটা একই রকম। এই জন্য আমার কাছে খুব বেশি বিরোধপূর্ণ মনে হয়নি, হ্যাঁ, যে পদার্থবিজ্ঞান পড়তে গিয়ে কি আমি সাহিত্য নিয়ে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না, আমার এটা হয়নি, কখনোই হয়নি। বরং আমি মিলিয়ে আনন্দ পেয়েছি। এই দুটো যখন মিলিয়েছি তখন দেখেছি মানে শেষ পর্যন্ত সেই একই মলিকুলে মিলে যায়, মিলে যায় যে কথাগুলো মানে বলতে চেয়েছেন লেখকরা, দার্শনিকরা, যে সমস্ত কথাবার্তা বলতে চেয়েছেন, বিজ্ঞানীরাও ওই কথাগুলোই বলতে চেয়েছেন। ভাষাটা ভিন্ন। হ্যাঁ, কিন্তু আপনার এই পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান নিয়ে বোধহয় শিশুতোষ একটা লেখাও, শিশুতোষ ঠিক নয়, কিশোর কলেজ পড়ুয়াদের জন্য গ্রন্থ আছে, একটা গ্রন্থ আছে, কিন্তু সেটা ঠিক টেক্সট বই না। এটা একটা প্রবন্ধের বই বলা যেতে পারে, যেগুলি একটু সহজ ভাষায় লেখা। আমাদের পদার্থবিজ্ঞান তো অনেক জটিল বলে মনে করে সবাই, তো এটা এমন একটা ভাষায় লেখা হয়েছে যেন যারা স্কুলের উচ্চ ক্লাসে কিংবা কলেজে পড়ে কিংবা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে কিন্তু ব্যাপারটা ধরতে পারছে না, তাদের জন্য এটা খুব সহজ হবে, এই আর কি। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার এই যে পদার্থবিজ্ঞানকে ভালোবাসা এবং সাহিত্যকে ভালোবাসা, এবং আপনি যেভাবে বললেন একটা নতুন দৃষ্টিভঙ্গি আমরা পেলাম, যে একটা চূড়োতে গিয়ে সবাই একই রকমের একটা অনুভূতি দেয়, যেটা আমরা পিএইচডির ক্ষেত্রে যেই ভাষাতেই করুক সে সবাই ডক্টরেট, তাই তো? তো এইখানে এমন কি হয়, মানে এটা আমার ব্যক্তিগত কৌতূহল, যে আমি যদি পদার্থবিজ্ঞান পড়তাম আমার সাহিত্য কি আরেকটু ভালো হতো, বা যদি পড়ি এখন থেকে ইকুয়াল টু এমসি স্কয়ারটা যদি একটু বুঝি, একটু ভালো হতো সেটা বলবো না, আমি বলবো যে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতো। কিরকম পাল্টাতো? যেমন আমি একটা উদাহরণ দিই। জি, যেমন ধরুন, এটা বলি, প্রকৃতির কথা বলি আমরা, মহাবিশ্বের কথা বলি, এইটা সাহিত্যিকরাও বলেন, বিজ্ঞানীরাও বলেন। এখন আমি যদি মেলাই যে সাহিত্যিকের ভাষা, লেখকের ভাষা আর বিজ্ঞানীর ভাষা কেমন হবে, এই দুটোকে আমি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন, আমরা বলতে চাচ্ছি যে প্রকৃতি তো সবার জন্য সমান, এই কথাটা সবাই বলতে চাচ্ছে, কথার কথা। তা এখন বিজ্ঞানী বলবেন খুবই স্ট্রাকচার্ড ওয়েতে, তিনি বলবেন, একটা উদাহরণ দিচ্ছি যেহেতু, আমি ছোট্ট একটা উদাহরণ দেবো, খুব জটিল যেন না হয়, যে আমাদের বাতাসে অক্সিজেনের পরিমাণ কত, 21%, আর বাদ বাকি নাইট্রোজেন আছে, অন্যান্য গ্যাস আছে। মানে আমাদের যে বায়ুমণ্ডল সেখানে সবই গ্যাস, তার মধ্যে অক্সিজেন হচ্ছে 21%। এই কথাটা বলার মানেটা কি? মানে হচ্ছে যে এই অক্সিজেন দিয়ে কিন্তু আমরা সবাই বাঁচি। এখন আমি এইটা হচ্ছে তথ্য, তারপরে এইটার ব্যাখ্যাটা কি? 21% তো বুঝলাম, এটা কার জন্য? এটা মুম্বাই আপনার জন্য, এটা আমি কামাল আমার জন্য, আমাদের স্ক্রিনের পেছনে যারা বসে আছেন তাদের জন্য, কিন্তু শুধু তাদের জন্যই নয়। এই যে ধরেন আপনার ধর্ম আমার একরকম, ধরেন আমার ধর্ম আলাদা, আমার ভাষা একরকম, আপনার ভাষা আলাদা, আমাদের জাতীয়তা নির্বিশেষে সবার জন্য একই। কিন্তু আবার শুধু তাই না, অন্যান্য যে প্রাণীগুলো আছে, এই যে ধরুন গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, হ্যাঁ, বাঘ, হরিণ, এগুলি, কিংবা পতঙ্গ, কীট পতঙ্গ, ফড়িং, প্রজাপতি, তাদের জন্য কিন্তু 21%। তার মানে প্রকৃতি সবার জন্য সমান বরাদ্দ রেখেছে, কাউকে বঞ্চিত করেনি। তো যখন এই অনুভূতিটা যখন আসবে আপনার ভিতরে, যে প্রকৃতি কাউকে বঞ্চিত করেনি, প্রকৃতি সবার জন্য সমান, এমনকি আপনি তাকে অস্বীকার করেন তবুও আপনাকে সে বঞ্চিত করবে না,
এবং এইটা যখন আপনি অনুভব করবেন তখন দেখবেন যে আপনার যে লেখক সত্তা সেটা এনরিচড হবে, দার্শনিকভাবে দার্শনিকভাবে আরো রিচ হবে। আর একটা ছোট্ট উদাহরণ দিই, যে বিউটিটা মানে সৌন্দর্যটা কিভাবে খুঁজে পাওয়া যায়। ধরুন যে এই যে আমাদের সামনে পানি আছে, হ্যাঁ, তো পানি কি দিয়ে তৈরি আমরা সবাই জানি, হাইড্রোজেন আর অক্সিজেন, যে দুই অণু হাইড্রোজেন, হ্যাঁ H2O, দুই অণু হাইড্রোজেন আর এক অণু অক্সিজেন মিলে এক অণু পানি তৈরি করে। এটা হচ্ছে তথ্য, কিন্তু এখন এটার ব্যাখ্যা দেব। হ্যাঁ, ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে হাইড্রোজেন কেমন গ্যাস, এটা হচ্ছে এমন একটা গ্যাস যে সামান্য স্ফুলিঙ্গ পেলে জ্বলে ওঠে, দাহ্য বলি আমরা এটাকে, হ্যাঁ, ফ্লেমেবল কিংবা দাহ্য, মানে সামান্য স্ফুলিঙ্গ পেলেও জ্বলে উঠবে। এটা যদি হাইড্রোজেন গ্যাস থাকে এবং একটা জাস্ট স্ফুলিঙ্গ পেলে পুরো রুমে একটা বাস্ট হয়ে যাবে। ওই হাইড্রোজেনের হ্যাঁ, হাইড্রোজেনের চরিত্রই হচ্ছে এরকম। আর অক্সিজেনের চরিত্র হচ্ছে সে নিজে কখনো জ্বলে না, তবে জ্বলতে সাহায্য করে। সে নিজে জ্বলবে না, আপনি যদি অক্সিজেন আছে কিন্তু আপনি আগুন ধরে জ্বলবে না, কিন্তু সে জ্বলতে সাহায্য করে। অর্থাৎ কোথাও আগুন জ্বলছে কিংবা আগুনের কণা দেখা গেল, তখন ওখানে বাতাস দিলে আরো বাড়বে। এখন দেখুন, হাইড্রোজেন হচ্ছে নিজে জ্বলে আর অক্সিজেন হচ্ছে জ্বালাতে সাহায্য করে। এই দুজন যখন মিললো তখন তো আরো বেশি জ্বলার কথা, তা জ্বলে না। তারা দুজন একটা নির্দিষ্ট অনুপাতে মিলে এমন একটা জিনিস তৈরি গিয়ে জল হয়ে গেল, যে পানি হয়ে গেল, যে আবার আগুন নেভাতে পারে, তাই না? তো জল কিংবা পানি এটা হচ্ছে প্রকৃতির আশ্চর্য এক সৃষ্টি। হ্যাঁ, এখন ধরেন এই কেন আশ্চর্য সৃষ্টি বলবো, যে এইটা না থাকলে না জীবনের বিকাশ হতো না কিংবা উদ্ভব হতো না। অন্যান্য গ্রহে কেন জীবন নেই, কারণ ওখানে পানি নেই। এই যে দেখবেন যে যত চেষ্টা অন্যান্য গ্রহ নিয়ে, পানি আছে কিনা, পানি আছে কিনা, পানি আছে কিনা, মঙ্গলে পানি পাওয়া গেছে, চাঁদে পানি, এই নিয়ে হইচই কেন? পানি যদি পাওয়া যায় তাহলে জীবনে পাওয়া যাবে। তো এই পানি নিয়ে আমরা দেখলাম পানি হচ্ছে জীবনের জন্য, জীবনের উদ্ভব এবং বিকাশের জন্য প্রয়োজনীয়। কিন্তু সেটা তৈরি হয়েছে হচ্ছে দুই ধরনের গ্যাস, যারা পরস্পর বিপরীত ধরনের চরিত্র, কিন্তু ওরা জ্বলার কথা না জ্বলে তৈরি করেছে পানি। প্রকৃতির এই খেলাটা, এই বিউটিটা, এই সৌন্দর্যটা যখন আপনি অনুভব করবেন যে কি আশ্চর্য এক ডিজাইন ভেতরে রয়েছে, তখন আপনার কাছে মনে হবে যে না, এটা শিল্প সাহিত্য থেকে আলাদা কোথায়। এটা তো ওই যে মিউজিকের মতো সুন্দর, তো শুনতে তো ভালো লাগে, এই গল্পটাও শুনতে ভালো লাগে, একটা কবিতা আবৃত্তি শুনতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, এই গল্পটাও শুনতে ভালো লাগে যদি কেউ সুন্দর করে বলে, আগে কেউ যদি সুন্দর করে বোঝায়। তো এইভাবেই আমি বলবো যে বিজ্ঞানীরা যেটা করেন সেটা হচ্ছে যে খুব স্ট্রাকচার ওয়েতে ওই যে দুই অণু হাইড্রোজেন, এক অণু, এইভাবে বলছে, হ্যাঁ, তো স্ট্রাকচার ওয়েতে ব্যাপারটা ব্যাখ্যা করেন। তো যে কারণে অনেকেই ওই স্ট্রাকচারের কারণে শুনতে চান না, কিন্তু কবিরা তো হয়তো স্ট্রাকচার ভেঙে দেন, হ্যাঁ, এমন একটা ভাষা তৈরি করেন, কিংবা যারা গান তৈরি করেন তারা এমন একটা সুর তৈরি করেন যে হয়তো প্রচলিত সুর থেকে আলাদা, কিন্তু আমাদের শুনতে ভালো লাগছে, মানে স্ট্রাকচার ভেঙে দেন। তো এই দুটোর মধ্যে তৈরি করার ব্যাপারে একটা ভিন্নতা আছে, কিন্তু সৌন্দর্যের ব্যাপারে আমি বলবো যে এর ভেতরের যে সৌন্দর্য, এর বিউটিটা, এর ইনার এসেন্সটা, হ্যাঁ, এর নির্যাসটা, দুটোই খুব অসাধারণ। দুটোর ক্ষেত্রেই, শিল্প এবং বিজ্ঞান দুটোর ক্ষেত্রেই খুব অসাধারণ। এবং ওইটা যখন আমরা অনুভব করি তখনই আমাদের কাছে মনে হয় যে আসলে এই দুটো আলাদা কিছু না। এই যে সৌন্দর্যের কথা বলছেন, নন্দন তত্ত্বের কথা, আপনার তো গল্প উপন্যাসের বাইরেও আপনার একটা বই আমার খুব পছন্দের, শিল্পের দায়, শিল্পীর দায়, এবং ওটা পড়লে বোঝা যায়। এর বাইরেও আমি আপনার কিছু প্রবন্ধ পড়ে বুঝেছি যে আপনার এই সৌন্দর্য চেতনা, নন্দন চেতনা নিয়ে নিজস্ব কিছু ভাবনা আছে। সেইটা কি আমাদের সাথে যদি না, এইটা ওই যে আপনি যে বইটার কথা বলছিলেন যে শিল্পীর দায় আর শিল্পের শক্তি, হ্যাঁ, এটা হচ্ছে যে শিল্প কি করে, শিল্পী কি করে। আমাদের এখানে একটা বিতর্ক, এখানে না বিশ্বজুড়ে, শিল্পীর কাজ কি, এই একটা বিতর্ক আছে যে তার দায়টা কি, তার কি কোনো সামাজিক দায় আছে, তার কোনো রাজনৈতিক দায় আছে, তার কোনো পারিবারিক দায় আছে। শিল্পী তো শিল্পী মানে আলাদা কিছু, অন্য কিছু, নিশ্চিতভাবে অন্য কিছু। কারণ আমি এই জন্য অন্য কিছু বলবো যে ধরুন যে মানুষটি শিল্পী,
যিনি কবিতা লেখেন, উপন্যাস লেখেন, গল্প লেখেন, কিংবা গান শুরু করেন, ছবি আঁকেন, যাই করুন না কেন, যে শিল্পী আপনি দেখেন সে কিন্তু আর 10 জনের মধ্যেই বেড়ে ওঠে। ওই 10 জনের মধ্যে 9 জন শিল্পী হয়, ওই একজন হয়। এবং মানে এটা ছোটবেলা থেকেই তার চরিত্রের মধ্যে কিছু গুণাবলী দেখা যায়। তো প্রকৃতি তাকে এই দায়িত্বটা দেয়, হ্যাঁ, যে তুমি শিল্পীর কাজ হচ্ছে অনুবাদ করা। প্রকৃতির মাঝেই সব কিছু ছড়িয়ে আছে, হ্যাঁ। প্রকৃতির কিন্তু প্রকৃতি নিজেকে প্রকাশ করে কিন্তু ব্যাখ্যা করে না। তো তখন শিল্পীকে সে দায়িত্ব দেয়, এবং বিজ্ঞানীকে আমি শিল্পী বলি, শিল্পীকে সে দায়িত্ব দেয় যে তুমি আমাকে অনুবাদ করো, আমি তো প্রকাশিত, তুমি আমাকে অনুবাদ করো। তো এখন ওই যে কাকে সিলেক্ট করেছে, একজনকে, ওই যে 9 জন থেকে 9 জনকে করেন, একজনকে, তাকে বিশেষ কিছু সংবেদন দেওয়া হয়। তা এখন যেহেতু সে শিল্পী, তার কাজ কি? এখন এটা কিন্তু অনেক বিতর্ক হয়। তো আমি ওই আলাপটা করতে চাইলাম ওখানে অবশ্য অনেকগুলো প্রবন্ধ আছে, তার মধ্যে এই আলাপটা করতে চাইলাম যে হ্যাঁ, শিল্পীর তো পারিবারিক দায় আছে, তার একটা পরিবার যেহেতু আছে, পরিবার প্রতিপালন করা, মানুষের প্রতি দায়িত্ব পালন করা, এটা আছে। সামাজিক দায় আছে, প্রয়োজনে রাজনৈতিক দায় পালন করতে হয়, রাষ্ট্রীয় পালন করতে হয়, বৈশ্বিক দায় পালন করতে হয়, সবই হয়। কিন্তু এইগুলি তো যত যে বলুক না কেন, মানুষ শেষ পর্যন্ত শিল্পীকে চিনে তার শিল্পকর্ম দিয়ে, অন্য কিছুকে দেয় না। ধরেন এই সব দায় সে পালন করলো, কিন্তু তার শিল্পকর্মটা হলো না, তাহলে সে তো আর 10 জন মানুষের মতোই হয়ে গেল, তাকে তো আলাদাভাবে শিল্পী হিসেবে ডিফাইন করা হবে না। অতএব শিল্পীর কাজ হচ্ছে, আমি তারপরে বলেছি যে শিল্পীর মূল কাজ হচ্ছে শিল্প তৈরি করা, এবং ফাইনেস্ট শিল্প যেটা, এবং সেইটা ঠিকঠাক হলে বোধহয় বাকি দায়গুলো এমনিতেই পূর্ণ হয়ে যায়। একজন মানুষ যদি শুধু শিল্পই তৈরি করে যান, অন্য কোনো দায় পালন যদি নাও করেন, যদি ঠিকঠাক মতো শিল্প তৈরি করে যান, ওখান থেকে মানুষ নেবে, গ্রহণ করবে, কারণ তাকে বিশেষভাবে নির্বাচন করা হয়েছে। অতএব সেই নির্বাচিত মানুষটি যা করবে, সেখান থেকে অন্য মানুষটি এমনিতেই গ্রহণ করবে। সে যদি মাইক লাগিয়ে চিল্লাচিল্লি করে বলার দরকার নেই, এমনিতেই গ্রহণ করবে। এবং আমরা সেটা করিও তো। আমরা ধরেন 100 বছর 200 বছর আগের কোনো একটা কবিতা থেকে, উপন্যাস থেকে আমরা কি গ্রহণ করি না? করি তো। তারা তো এখন নাই, তারা তো আমাদের কানের কাছে এসে চিল্লাচ্ছেন না। অতএব প্রয়োজন হয়, এটা আমি স্বীকার করি, যে সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার প্রয়োজন হয়, এটা আমি স্বীকার করি। কিন্তু ওগুলোতে এত বেশি ইনভলভ হওয়া যাবে না যাতে আমার শিল্পী সত্তা ক্ষতিগ্রস্ত হয়। তা আমি সৌন্দর্য বোধের ব্যাপারটা এইটাই বুঝি যে শিল্পীর মূল কাজ হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করা, মূল কাজ, একমাত্র কাজ কিন্তু বলিনি, আমি বলছি মূল কাজ হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করা। তারপরে আরো অনেক কাজ থেকে যায়, সেগুলি আমরা ধাপে ধাপে করি। কিন্তু আপনার মূল কাজটাই যদি না হয়, তাহলে অন্য কোনো কাজের গুরুত্ব তেমন থাকে না, অন্তত শিল্পীর জন্য থাকে না। আপনার সঙ্গে এমনি বিভিন্ন সময় ব্যক্তিগত অনেক আড্ডা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। তো একটা জিনিস আমার মনে হয় আনুষ্ঠানিকভাবে আজকে শেয়ার করি, সেটা হলো যে আপনি জানেন যে আমাদের দেশে, আমাদের বাংলা ভাষায় একটা ধরন আছে, মানে একটা ঘরানা সৃষ্টি করে ফেলে। এটা জনপ্রিয় লেখক, এইটা সহজ লেখক, এইটা একটু জটিল লেখক, এমনি সিরিয়াস লেখক। তো আমি চারপাশ থেকে যা পাই, অনেকে মনে করে বা অনেকে বলে যে আহমদ মোস্তফা কামাল খুব সিরিয়াস একজন লেখক। কিন্তু আমি আপনার সর্বশেষ লেখা, যেটা জলের অক্ষরে লেখা উপন্যাস, যেটা আমি পড়লাম, এবং আপনার একাধিক গল্প, তারপর কান্না পর্বের কথা এই মুহূর্তে মনে পড়ছে, আমি দেখেছি যে একটা ভাষার ওই জলের মতো একটা তারল্য, সরলতা আপনার মধ্যে আছে। চিন্তার গভীরতা অবশ্যই আছে, কিন্তু মানে আমার কেন যেন আপনাকে যখন কেউ খুব সিরিয়াস ভঙ্গির সাহিত্যিক বা মানুষও বলেন, আমার নিতে একটু, আমার ব্যক্তিগত আমার মনে হয় যে তাহলে কি আমি সঠিক নই, নাকি যারা বলছেন আপনার সম্পর্কে তারা সঠিক নন, বা আসলে আপনি কিভাবে দেখেন জিনিসটাকে? না, আমার কাছে মনে হয় কি যে সিরিয়াস ভঙ্গির এই যে ক্লাসিফিকেশনটা না, মানে এটা খুবই জেনারেলাইজড হয়ে যায়, হ্যাঁ, সরলীকরণ হয়ে যায় আমাদের এখানে অন্তত। তো আমি যেটা করি, আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমি যতই গভীর কিংবা জটিল কিংবা দুরূহ কোনো বোধের কথা বলি না কেন,
আমাকে সহজবোধ্য ভাষায় কথা বলতে হবে। কারণ কি, এটা আমি আমি আমার একটা লেখায় একটা প্রবন্ধ আমি এটা বলেছিলাম যে গল্পের কমপক্ষে 2টি গুণ থাকতে হবে, গল্প এবং উপন্যাস মানে কথা সাহিত্যে কমপক্ষে 2টি গুণ থাকতে হবে। একটা হচ্ছে যে সে কমিউনিকেটিভ হবে, যোগাযোগ স্থাপনায় সহজ, মানে এটা পড়ে যেন মানুষ পড়তে পারে, বুঝতে পারে, ঢুকতে পারে, বুঝতে পারে। এক, আরেকটা হচ্ছে বিশ্বাসযোগ্য হতে হবে। এখন কেন এই কথা বলি, ধরুন গল্পের মধ্যে আমরা অনেক রূপকথা পড়ি না, না আমাদের কথা বাদ দেন, আমরা ছোটবেলায় যে পড়েছি সেটা কথা বলি, কিংবা এখন শিশুরা যে রূপকথা পড়ে, ওখানে তো অনেক উদ্ভট ব্যাপার ঘটে, যেমন শিয়াল কথা বলছে, রাক্ষস খোকস এগুলি আছে, এগুলি কথা বলছে, ওরা কিন্তু বিশ্বাস করে যে শিয়াল কথা বলতে পারে। আমরাও বিশ্বাস করতাম, আমরা ছোটবেলায় বিশ্বাস করতাম, তাই না? আমরা সব রূপকথায় আমরা বিশ্বাস করতাম। তো এখন এই যে বিশ্বাস, যে শিশুরা বিশ্বাস করে কিংবা আমরা ছোটবেলায় যে বিশ্বাস করতাম, ওটা গল্পের, এটা মানে কি, এটা ওই গল্পের গুণ। যিনি গল্পটা বলেছেন, রূপকথা তো মৌখিকভাবে সৃষ্টি, যিনি বলেছেন তিনি এমনভাবে বলেছেন তিনি ওই শিশুর মনস্তত্ত্বটা জানেন, যে এই শিশুটা এই গল্পটা এইভাবে বললে এই গল্পটা গ্রহণযোগ্য হবে, বিশ্বাস করবে। অতএব আমি সবচেয়ে গুরুত্ব দিই শিশু সাহিত্যকে। সাহিত্যের যতগুলি শাখা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিমান শাখা হচ্ছে শিশু সাহিত্য, যেটা আমি করতে পারি না। যে কারণে আমি নিজেকে অত শক্তিমান মনে করি না। আচ্ছা, কারণ কি, শিশু সাহিত্যকে কেন গুরুত্বপূর্ণ মনে করি জানেন? কারণ হচ্ছে যে একজন বড় মানুষ, আপনার আমার মতো যাদের বয়স 50 ছাড়িয়ে গেছে, তিনি যখন শিশুদের জন্য লেখেন তখন ওই শিশুর মনটা তিনি পড়তে পারেন, যে কোন ভাষায় বললে, কোন গল্পটা বললে এই শিশুর মনে রেখাপাত করবে। দেখেন, উনি তখন নিজে শিশু হয়ে যান। এটা একটা বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার, এটা কোনো ছোট ব্যাপার না। কিন্তু না, এই জটিলতাটা আমিও লিখতে গেলে বোধ করি, কারণ শৈশবে ধরেন ফিরে গেলাম, আপনি আমি তো ফিরে গেল, তো সেটা 40 বছর আগে। এখনকার শিশুর মনোজগৎ তো আমরা ধরতে পারছি না, বা আমাদের সাহিত্যে সেইভাবে আসছে না। কিন্তু একজন শিশু, যিনি শিশুদের নিয়ে লেখেন, তিনি পারেন। ধরেন আপনি লিখছেন এবং তারা এই সময় শিশুরা সেটা পড়ছে, সে যদি কমিউনিকেট করতে পারে তাহলে আমি বলবো যে আপনি মহত্তম সাহিত্যিকদের একজন। আমি একটা সে কথা বলি, এন্ডারসনের রূপকথা, এন্ডারসনই তো নাকি, হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, ওনার রূপকথা নিয়ে একটা আছে। টলস্টয় ওনার রূপকথার বই পড়েছিলেন, পড়ার পরে বেশ অনেকদিন পরে তিনি লিখছেন, তার ডায়েরিতে লিখছেন যে আমি প্রথম যখন পড়েছি তখন আমি কিছু বুঝতে পারিনি। মানে রূপকথা বুঝতে পারেননি, টলস্টয় বুঝতে পারেননি। লিও টলস্টয় তিনি বলছেন যে আমি ওই হান্স ক্রিশ্চিয়ানের যে রূপকথা ওটা বুঝতে পারিনি। এরপরে 10 বছর পর তিনি এই বইটা আবার পড়েন, পড়ে বলছে যে এইবার বোধহয় আমি বুঝতে পেরেছি যে হ্যান্স ক্রিশ্চিয়ান খুব ছিলেন, নিঃসঙ্গ ধরনের মানুষ ছিলেন, এবং তিনি শিশুদের কাছে, সেজন্যই শিশুদের কাছে যেতেন। এইটুকু হচ্ছে তার ডায়েরির ভক্তি। ওটা পরে আমি অনেক ভাবলাম যে এটার মানেটা কি, মানে রূপকথা বুঝতে না পারা কি হলো। তাও টলস্টয়, যিনি আনা কারিনা লিখেছেন, ওয়ার অ্যান্ড পিস লিখেছেন, উনি রেজারেকশন লিখেছেন, এই ধরনের রাইটারের পক্ষে এটা ওই রূপকথা বোঝা কি হলো, আসলে উনি কি বুঝতে চেয়েছিলেন। তো পরে উনি বলছেন যে আমি বোধহয় বুঝতে পেরেছি যে উনি খুব নিঃসঙ্গ ছিলেন, মানে রাইটার হ্যান্স ক্রিশ্চিয়ানের কথা বলছেন, এবং সেই জন্য শিশুদের কাছে যেতেন। এখন এখানে দুটি বিষয় আছে, একটা হচ্ছে তিনি নিঃসঙ্গ ছিলেন এবং তিনি শিশুদের কাছে যেতেন। আচ্ছা, নিঃসঙ্গ হলে আপনি কিংবা আমি যদি নিঃসঙ্গ হই, তাহলে আমি খুঁজবো যে যাই মুম্বাইয়ের কাছে একটু গল্প করে আসি, আমি কোনো শিশুর কাছে যাব না। আপনিও তাই, কারণ আমাদের মন মেলে, বয়স মেলে, হ্যান তেন, আমাদের অভিজ্ঞতাগুলি মিলে, এই কারণে। কিন্তু হ্যান্স ক্রিশ্চিয়ান কেন শিশুর কাছে যেতেন, শিশুদের কাছে যেতেন কেন? কারণ আমার কাছে কখন মনে হলো যেতেন হচ্ছে সারল্যের খোঁজে, সরলতার খোঁজে। কারণ আমরা ছোটবেলা থেকে যখন বড় হয়ে ওঠে যা হারাই তার নাম সরলতা। হ্যাঁ, এবং শিশুদের জন্য লিখতে গেলে আপনি যখন লিখতে বসেন তখন ঠিক ওই পরিমাণ সরল আপনাকে হতে হয়।
তো ওই হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন উনি আসলে সরলতার খোঁজে ওই শিশুদের কাছে যেতেন যিনি হারিয়ে ফেলেছিলেন তার সরলতা এবং নিঃসঙ্গ হয়ে গেছিলেন, কারোর সঙ্গে তার মৃত্যু না, এবং তারপরে এগুলি যিনি লিখতে পেরেছেন। এবং সেটা আবার তলস্তয় পরে ধরতে পেরেছেন 10 বছর পর, যে এগুলি কী লিখছে, কেন লিখছে, অহেতুক তো হতে পারে না। হ্যাঁ, তা এখন আমার কাছে এই জন্য মনে হয় কি জানেন, যে এই যে লেখার সময় সরল হয়ে যাওয়া, শিশুর মতো সরল হয়ে যাওয়া, এইটি যিনি পারেন তিনি রূপকথা লিখেও অমর হয়ে যেতে পারেন। হ্যাঁ, আর যারা এটা পারেন না, মানে এটা কিন্তু আমি শুধু বাচ্চাদের, ছোটদের জন্য লেখা, শিশুদের জন্য লেখা ক্ষেত্রেই বলছি না, আমি শিশুর মতো সরল হওয়ার কথা বলছি হচ্ছে যে কোনো লেখার জন্য। তিনি যখন লিখতে বসবেন তখন তাকে শিল্পী হিসেবে শিশুর মতো সরল হয়ে যেতে হবে। তারপরে যে ভাষায় তার আসবে, তার কাছে যে ভাষাটা ধরা দেবে, সেই ভাষায় যদি লেখেন তিনি, তাহলে সেটা কমিউনিকেটিভ হবে সব মানুষের কাছে। সেক্ষেত্রে এই প্রশ্নটাই আসলে আসে না যে সিরিয়াস, জনপ্রিয় ইত্যাদি ইত্যাদি প্রশ্নটা আসে না। সিরিয়াসনেসের এই প্রশ্নগুলো আছে যে কোন বিষয় নিয়ে তিনি কথা বলছেন, সেটা মানে কত গভীর থেকে, জীবনের কত গভীর স্তর থেকে বিষয়গুলি তুলে আনছেন, এই বিষয় নিয়ে আলাপ হতে পারে। নাকি সার্ভিস লেভেলের আমি তুমি করতে করতে জীবন কাটিয়ে দিল, এইগুলি নিয়ে আলাপ হতে পারে। কিন্তু ভাষা, ভঙ্গি, এটা আসলে জনপ্রিয়তার ইস্যু না আসলে না। কারণ আমি প্রশ্নটা করেছি আরো একটা কারণ আছে, যে আমার ব্যক্তিগতভাবে আপনার হুমায়ুন আহমেদকে নিয়ে আপনার একটা লেখা আছে, হুমায়ুনের ছোট গল্প নিয়ে, আমার খুবই পছন্দের সেই লেখাটা। তা আমাদের এখানে হুমায়ুনকে নিয়েও নানান রকমের জনপ্রিয়তার কাঠগড়ায় ফেলে দিয়ে তাকে আমরা খুব একটা মূল্যায়ন করি না, কিন্তু আপনি অন্য দৃষ্টিতে দেখেছেন। তো সেই কারণে মনে হলো যে এটা আপনার কাছ থেকেই সঠিক এটা পাবো। যাই হোক, সময়ের তো একটা বাধা ধরা আছে, তো শেষ একটা জিনিস জানতে চাই, এখন এই মুহূর্তে কি লিখছেন, কি পড়ছেন? এখন আমি একটা পাণ্ডুলিপি তৈরি করছি। পাণ্ডুলিপিটা হলো আমার কিছু মুক্তগদ্য ছিল, মানে লিখছিলাম ধারাবাহিকভাবে অনেকদিন ধরে। ধারাবাহিকভাবে মানে হচ্ছে যে ওটা প্রত্যেকটা পর্বই আলাদা আলাদা বিষয় নিয়ে। ওটার নাম ছিল যৎ সামান্য। তো ওটাই এখন আমি ওই পাণ্ডুলিপি হিসেবে তৈরি করছি, প্রায় শেষের দিকে হয়তো বা হয়ে যাবে। জ্যোতি চিহ্নের মতো আরেকটা মানে না, এইটা হচ্ছে আমার মুক্তগদ্য একটা বিশেষ ধরনের ফর্ম নিয়েছি, যেটা গল্পের মতো দেখায় কিন্তু গল্প না, আবার প্রবন্ধের মতো দেখায় কিন্তু প্রবন্ধ না। মানে আপনি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন সেখানে, এবং যে কোনো ভঙ্গিতে কথা বলতে পারেন সেখানে। তো ওইটা যেমন আমার এই ধরনের প্রথম বই ছিল হচ্ছে একদিন সব কিছু গল্প হয়ে যায়, এটা ছিল আমার প্রথম বই, প্রথম মুক্তগদ্যের বই। আর একটা ছিল হচ্ছে যে পথে হেঁটে এসেছি। তৃতীয় বইটা ছিল হচ্ছে যেভাবে কবিতা পড়ি। আর এটা হলো চতুর্থ মুক্তগদ্যের বই, যৎ সামান্য। এইটা আমি এখন পাণ্ডুলিপি তৈরি করছি, এটা হলো লেখার কাজের মধ্যে এইটা। আর পড়ছি হচ্ছে এই মুহূর্তে আমার হাতে আছে, যেহেতু এই মুহূর্তের কথা বলছেন, সেটা হচ্ছে যে একজন সায়েন্টিস্ট, পাস্কেল ওনার নাম, ওনার একটা বই আছে, এটার ইংরেজিতে নাম হচ্ছে পজে। এই ঠিক ইংরেজিতে না, এটা ফরাসি ভাষার, কিন্তু আমি তো ফরাসি ভাষা জানি না, ওইটার যে রূপান্তরটা সেটা পড়ছি আর কি। ওইটা হচ্ছে ওইটাও ডায়েরি এক ধরনের। উনি ডায়েরিতে তার ছোট অনেক সময় 1 লাইনের মধ্যে, অনেক সময় 3 লাইন, অনেক সময় তিনি তার চিন্তার কথা বলে গিয়েছিলেন। এটা খুবই অসাধারণ একটা বই, অসাধারণ বই। আমি যে একটু আগে তলস্তয়ের কথাগুলি বললাম, আমি না এই ধরনের ইদানিং আর কি, বয়স হয়ে যাচ্ছে তো, ইদানিং এই ধরনের বই, নন ফিকশন যেগুলি একটু আত্মজীবনিক, ডায়েরি, এই জিনিসগুলো পড়তে ভালো লাগছে। তো এই বইটার আগেই পড়লাম হচ্ছে তলস্তয়ের কনফেশন, যেটা আমার পড়া ছিল না, কনফেশন পড়লাম। তার আগে তলস্তয়ের কনফেশন পড়ার আগে আমি পড়ছিলাম হচ্ছে ওয়ালডেন নামে একটা বই, হ্যাঁ, হেনরি ডেভিড থরো, হ্যাঁ, ওনার একটা ওয়ালডেন নামে একটা বই পড়ছিলাম। তো ওইগুলি শেষ করতে এখন এই যে এইটা ধরলাম পজে, সেটা এখানে ছোট ভাষা, মানে ভুক্তি, ডায়েরির ভুক্তি,
অনেক আগে সায়েন্টিস্ট, কিন্তু তার যেটা হচ্ছে যে পুরো বইটা কিন্তু সায়েন্স নিয়ে না আসলে, এটা তার ফিলসফি। খুব অল্প বয়সে মারা গেছেন, কিন্তু এই যে সময়টা তিনি যাপন করেছেন সেটা খুবই অস্থিরতার রক্তাক্ত মানে একটা দিন সময়। যাপনের হ্যাঁ, কিছু হ্যাঁ, কিন্তু খুবই রক্তাক্ত এবং অস্থিরতার একটা সময়, এবং কিভাবে স্থির হওয়া যাবে সেইখানে তিনি বলছেন একটা জায়গায়, আমি বলে এটা শেষ করে দিই, সেটা হচ্ছে যে আপনি যত বড় করে বড় জিনিস দেখতে যাবেন, বড় থেকে বড়, বড় আরো বড়, আরো বড়, আপনার দৃষ্টির সীমানার বাইরে এইভাবে মহাবিশ্ব ছড়িয়ে গেলেন, ততই জিনিসগুলো আপনার অচেনা হয়ে যাবে। কিন্তু এটা কি শুধু তাই? আপনি যদি ছোট দেখতে থাকেন, আপনার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, এবার কীট পতঙ্গ কিংবা তার চেয়ে ছোটতে যান, এবার আরো ভেতরে ঢোকেন, আরো ভেতরে ঢোকেন, দেখবেন যে প্রত্যেকটা একটা স্বাধীন মহাবিশ্ব। এবং তিনি যখন বলছেন এই কথাগুলি, তখনও কিন্তু আমরা পারমাণবিক যে মডেলগুলো, হ্যাঁ, সেগুলি আমরা জানি না, কিন্তু তিনি ওইটা বলছেন যে এর ভেতরে একটা সম্পূর্ণ আলাদা মহাবিশ্ব আছে, এবং আপনি যত ভেতরে ঢুকবেন তখন দেখবেন তত অচেনা হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি যত ক্ষুদ্রে যাবেন তত অচেনা হবে, যত ঊর্ধ্বে উঠবেন তত অচেনা হবে। এখন আমাদের এই মাঝখানের যে জিনিসগুলো, এইগুলি নিয়েই তো আমরা থাকি। আমরা এইটুকুই চিনতে পারি না, তাহলে এই অচেনাকে চিনবো কবে? মানে এইরকম জালালউদ্দিন রুমির মতো। একদম একদম, আমি এত মিল পেলাম ওই ভাবনা। আপনি নামটা আপনি বলে ভালো করেছেন, আমি আসলে কানেক্ট করতে চাচ্ছিলাম যে এই এত মিল পেলাম এই চিন্তাগুলোর সঙ্গে। দেখেন, আপনি রুমির কথা বললেন, আমি একটু পরে বলতে যাচ্ছিলাম যে এই যে রুমির চিন্তা আর এই পাস্কালের চিন্তা একটু মিললো তো। আমি যে একটা প্রথমে যে শুরু করেছিলাম যে মিলে তো যায় একটা পয়েন্টে গিয়ে, মিলে তো গেল তো। এই মিলনের আলাপ তো আরই চলতো। তো আমরা আজকে শেষ করি। আপনার এই পড়া লেখা এবং আপনার ব্যক্তি জীবনের আরো ঋদ্ধতা কামনা করছি, এবং আপনাকে আনুষ্ঠানিকভাবে বেঙ্গল বুকসের তরফ থেকে, টিবিএস এর তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনি তো অনেক দিনের পুরনো মানুষ, আমার চেনা মানুষ, বন্ধু মানুষ, ভালো লাগে কথা বলতে আপনার সঙ্গে। আর টিবিএসকে এবং বেঙ্গল বুকসকে অনেক ধন্যবাদ। কালকে আজহার ভাই আমাকে ফোন করে বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেছি। আমি অবশ্যই জানতাম না যে আজকেই, কিন্তু তারপরে আমি সুযোগটা মিস করতে চাইনি, অন্তত আপনার সঙ্গে। শুধু দর্শক, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। আপনারাই আমাদের অনুপ্রেরণা। আজকের বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টক এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি।